ড্রামার শুরুতেই শাওবিকে দেখানো হয় যে জানালার উপর থেকে লাফ দিতে যাচ্ছিল। তার পরিবারের সবাই তো সেখানে আসে আর তাকে বোঝাচ্ছিল এই বিয়ে তোমার জন্য অনেক বেশি ভালো হবে। সেখানে শাওবি বলে, ও আচ্ছা, যদি এই বিয়ে এতই ভালো হয় তোমরা সবাই এই বিয়ে করে নাও, কারণ আমি তোমার দুলাভাইকে বিয়ে করতে চাই না। তার পরিবারের একজন বলে, তার তোমার দুলাভাই হওয়ার কথা ছিল, কিন্তু এই বিয়ে তো হয়নি, আর এখন তুমি তার ফিয়ন্সে আর খুব শীঘ্রই তার ওয়াইফ হয়ে যাবে। সে তো অনেক বেশি ধনী, তারপরেও তুমি কেন রাজি হচ্ছ না? সেখানে শাওবি বলে, আমি তো এটাই বলছি, আপনাদের সবার যদি তাকে এতই পছন্দ হয় আপনারাই বিয়ে করুন, আমি তো এই বিয়ে করবই না। এ কথা বলে সে কান্না করতে শুরু করে, কিন্তু তার পরিবারের কেউই তো তার কথা একেবারেই শুনছিল না। তাই সে বাধ্য হয়ে তার রুমের জানালা থেকে লাফ দেয়। তার রুমের সে জানালার উচ্চতা বেশি ছিল না, তাই তার কিছুই হয় না। ওর বাড়ির সবাই বলছিল, অনেক হয়েছে, এবার ড্রামা করা বন্ধ করো, আমরা জানি তোমার কিছুই হয়নি। শাওবি বলে, এখন আপনি আমার আত্মার সাথে কথা বলছেন। শাওবি তো সে কখন মারা গেছে। সেখানে তার ফ্যামিলির সবাই বলে, তোমার ড্রামা আমরা সবাই বুঝতে পারছি, বাইরে গাড়ি চলে এসেছে, তোমার তো পরিবারে যেতেই হবে। তারপর আর কি, সব সার্ভেন্টেরা মিলে তাকে পরিবারে নিয়ে যায়। ও তো ফুয়ের সামনে ছিল আর কান্নাকাটি করছিল, আমি বাড়িতে যাব। সেখানে তার এত কান্নাকাটি দেখে অনেক বেশি রেগে যায় এবং গ্লাস ছুঁড়ে মারে। সেখানে স্টাফরা তাকে বলে, বস, সে আপনার ফিয়ন্সে হয়, আপনি তার সাথে এরকম কিছুই করতে পারেন না। কিন্তু সেখানে শাওবিকে বলে, তুমি বাড়িতে যেতে পারো, এখানে আর ফিরে আসতে হবে না। তখন তো সে পিছ পায়ে হাঁটতে শুরু করে, কিন্তু শাওবি সেখান থেকে পালাতে যাবে তার আগেই তার শাশুড়ি চলে আসে। কে সে কিনা আমার মেয়েকে বলি করার চেষ্টা করছে, আর সে একেবারে মডার্ন মেয়েদের মতো এন্ট্রি মারে। কিন্তু সে বেশি স্টাইল মেরে আসতে গিয়ে তার উপরেই পড়ে যায়। এই চক্করে শাওবি আর মিস্টার ফুয়ের মধ্যে কিস হয়ে যায়। শাওবির তো সেখানে মজাই লাগছিল, ও ভাবছিল তার লিপসগুলো কতই না নরম, আর তাকে সামনে থেকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। কিন্তু অবাক করা বিষয়, সেখানে মিস্টার ফু তার মনের সব কথাই শুনতে পাচ্ছিল। ফু তো সেখানে ভয় পেয়ে তাকে সরিয়ে দেয়, এই চক্করে সে নিচে পড়ে যায়। আর অবাক করা বিষয়, শাওবি যেখানে ব্যথা পেয়েছিল তারও সে জায়গায় ব্যথা করছিল। ফুতো সেখানে অবাক হয়ে ভাবছিল, আমি আবার অন্য কোনো দুনিয়াতে চলে আসলাম না তো? আমি আমার ফিয়ন্সের মনের কথাও শুনতে পাচ্ছি এবং তার ব্যথাও অনুভব করতে পারছি। সেখানে শাওবি তো বাহানা বানিয়ে চলে যাবে, কিন্তু তার শাশুড়ি তাকে থামিয়ে দেয় আর মেয়েকে বলে অনেক কিছু আনতে। তখন তো সার্ভেন্টেরা এক এক করে অনেক কিছু নিয়ে আসে। শাওবি এত জামা কাপড় গহনা কাটি এত কিছু দেখার পর তো পুরাই অবাক হয়ে যায়। শাওবি তো খুশি হচ্ছিল, কিন্তু সে ভাবে, আমি ক্ষণিকের সুখের জন্য আমার সারা জীবন নষ্ট করতে পারবো না। যখন এই পরিবার ঋণে ডুবে যাবে। ফু তো অবাক হয়ে ভাবছিল, সে আবার কি ঋণের কথা বলছে। সেখানে ফুয়ের মা তো তার হাতে সেই স্বর্ণের ব্রেসলেটও শাওবির হাতে পরিয়ে দেয়। শাওবি তখন না চাইতেও সে বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু ফু তো বিয়ে করতে চায় না, কিন্তু কেউ তার কথা শোনে না। তারপর আমাদের দেখানো হয় তারা দুজনেই ছবি তুলছিল বিয়ের সার্টিফিকেটের জন্য। শাওবি মনে মনে নিজেকে বোঝাচ্ছিল, আমি জানি সে বেশি দিন বাঁচবে না, কিন্তু 1 বছরে আমি অনেক টাকা উপার্জন করব, তারপর তাকে ডিভোর্স দিয়ে দিব, তারপর আমি স্বাধীনভাবে আমার জীবন কাটাবো, তারপর তাদের সাথে যাই হোক আমার কি। ফু তার মনের কথা শুনে ভাবছিল, সে কি কোনো ফরচুন টেলার? তার ভাবনাগুলো আসলে অনেক বেশি আজব। অন্যদিকে শাওবি তো তার সাথে অনেকগুলো ছবি ক্লিক করে আর সেগুলো অনলাইনে পোস্ট করে দেয়। অন্যদিকে ডেইসি যখন তার এই পোস্ট দেখতে পায়, সে তো অনেক রেগে যায় আর গ্র্যান্ডপাকে বলছিল, তাকে তো আপনি বড়লোক পরিবারে পাঠিয়ে দিয়েছেন, এবার তো সে বড়লোক মেয়েদের মতো জীবন কাটাবে। এর বিয়ে তো আগে আমার সাথে হওয়ার কথা ছিল, কিন্তু সে অ্যাক্সিডেন্ট সবকিছু বদলে দিল। সেখানে গ্র্যান্ডপা বলে, আমরা ঠিক ডিসিশনই নিয়েছি, তুমি তো জানোই সে অ্যাক্সিডেন্টের পর থেকে ফুয়ের মাথাই ঠিক থাকে না, সে অনেক বেশি রাগী হয়ে গেছে, তুমি কিভাবে তার সাথে থাকতে? তাছাড়া তুমি তো জানোই আগে কি হতে পারে। অন্যদিকে শাওবি তো খাবার রান্না করছিল, আর এসব দেখে মিস্টার ফু বলছিল, আমার তো মনে হচ্ছে এই মেয়ে থাকতে আমি বেঁচে থাকতে পারবো না। সেখানে স্টাফ বলে, আপনিও না, আপনি এসব কি সব কথাবার্তা বলছেন? ম্যাডাম আপনার জন্য কত কষ্ট করে খাবার বানাচ্ছে, এখন থেকে আপনার সব কাজকর্ম সেই তো হ্যান্ডেল করবে। কিন্তু স্টাফ তো জানতো না এ রান্না করতে গিয়ে শাওবির যত কষ্ট হচ্ছে সব কষ্ট আবার ফুয়েরও হচ্ছে। শাওবি তার খাবার রান্না করা কমপ্লিট করে ফেলেছিল আর তার কাছে খাবার নিয়ে আসে। তার এত পোড়া খাবার দেখে তার তো খেতেই ইচ্ছা করছিল না, আর সে বলে, না আমি খাবার খাবো না, আমার খিদে নেই।
সাবি তো বুঝতে পারছিল পোড়া খাবার দেখে সেরকম করছে। ও তো ভাবছিল কোনো ব্যাপার না, কি জানি কতদিন আছে সে বাঁচবে, আমি তার সাথে একদমই ঝগড়া করব না, তার মতো করে সে বাঁচুক। এই কথা শোনার পর তো ফু আরো বেশি জোরে সেখান থেকে পালিয়ে যায়। তারপর দেখা যায় ফু দামি দামি রেস্টুরেন্ট থেকে অনেকগুলো খাবার অর্ডার করে, কিন্তু সে বুঝতে পারছিল না খাবার থেকে তার অন্যরকম দুর্গন্ধ আসছিল। প্রথমে ফু তো কিছুই বুঝতে পারছিল না, তারপর সে বুঝতে পারে নিশ্চয়ই সাবি উল্টাপাল্টা কিছু খাবার খাচ্ছে আর তার স্মেল সে পাচ্ছে। তাই সে স্টাফকে ডাকে আর তাকে জিজ্ঞেস করে সাবি কি খাবার খাচ্ছে। তখন স্টাফ তাকে একটা খাবারের নাম বলে, কিন্তু খাবারের নাম শুনেই তো তার বমি পাচ্ছিল। আর অন্যদিকে সাবি তো অনেক মজা করে সে খাবার খাচ্ছিল। ফু তো কোনো রকম ভাবে সাবির কাছে যায় আর তাকে বলে, তুমি যদি একবার এই সব খাবার শেষ করে ফেলো আমি তোমাকে 1 মিলিয়ন টাকা দিব। এই কথা শোনার পরই তো সে গপ গপ করে সব খাবার খেয়ে ফেলে আর ফু তো সেখান থেকে পালিয়ে যায়। তারপর আমাদের রাতের সময় দেখানো হয়, যেখানে সে মজা করে ঘুমাবে, কিন্তু তার বারবার এরকম মনে হচ্ছিল সাবি তাকে টাচ করছে। এখানে তার আর বুঝতে বাকি থাকে না সে হয়তো গোসল করছে। অন্যদিকে শাওবিকে দেখানো হয় সে গোসল করছিল, সে নিজেকে যেখানে যেখানে টাচ করছিল ফু তো বুঝতে পারছিল, ও তো সবকিছুই ফিল করতে পারছিল, তাই সে ঘুমাতেই পারছিল না। তারপর শাওবি যখন ঘুমিয়ে পড়ে তখনই ফু তার কাছে যায় আর ভাবছিল এই সব কিছু তখন থেকে শুরু হয়েছে যখন আমাকে শাওবি প্রথমবার কিস করেছিল, তাই হয়তো তাকে কিস করলে সব আবার আগের মতো হয়ে যাবে। এসব কিছু ভেবে সে শাওবির অনেক কাছে চলে যায় আর সেখানে শাওবি তো ঘুমের তালে তাকে অনেক জোরে চড় মারে। আর এই থাপ্পড় খাওয়ার পর তো সে একেবারে দৌড়ে পালিয়ে যায়। তারপর সকালের সিন দেখানো হয় যেখানে শাওবি খাবার বানাচ্ছিল। সেখানে ফু ভাবে আমি তার হাতের খাবার খেতে পারবো না, কিন্তু দুধ তো খেতেই পারি। কিন্তু ও যখন খাচ্ছিল কিছু ছিটা তার জামার মধ্যে পড়ে যায়। সেখানে শাওবি বলে, তোমার পরিষ্কার করতে হবে না, আমি পরিষ্কার করে দিচ্ছি। শাওবি তাকে পরিষ্কার করছিল আর এই সুযোগে তার বডিও দেখতে শুরু করে আর মনে মনে তার অনেক প্রশংসা করছিল। এসব শোনার পর তো ফুয়ের অনেক বেশি রাগ লাগছিল, কিন্তু সে ভাবে এটাই সুযোগ তাকে কিস করার। ফু তো সেখানে তাকে অনেক কাছে করতে শুরু করে, এরকম ভাবে সে যখন তাকে কিস করতেই যাবে শাওবি তো পড়ে যায় এবং টেবিলের সাথে তার মাথা লাগে। শাওবি তো ব্যথা পাই, তার সাথে ফুও তার ব্যথা অনুভব করেছিল আর ও তো তার মাথায় হাত দিয়েছিল। সেখানে ফুদো শাওবিকে বলে, তুমি একদমই নড়াচড়া করবে না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। সেখানে শাওবি ভাবছিল তার কাছে কিছু বছর আছে, আমি তো কোনো রকম ভাবে সুযোগ বের করে তার মাসেলস গুলো টাচ করবই। এসব শোনার পর তো ফু আরো বেশি জোরে সেখান থেকে দৌড় লাগায়। তারপর সে তার জামা কাপড় চেঞ্জ করে আবার রেডি হয় তাকে যে কোনো ভাবে কিস করার জন্য। সেখানে শাওবি তো কেক বানাচ্ছিল আর ফু তাড়াতাড়ি করে একটা কলা খেয়ে ফেলে আর সে চোখলা নিচে ফেলে দেয়, যাতে শাওবি পিছল খেয়ে তার কাছে চলে আসে আর দুজনের অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। অন্যদিকে শাওবি পেছনে ঘোরে আর ফুকে বলছিল, যদিও আমি খাবার বেশি ভালো করে বানাতে পারি না, কিন্তু আমি কেক প্রেস্টিস অনেক ভালো করে বানাতে পারি। ফু তো অনেক ভালোবেসে তাকে তার কাছে রাখতে শুরু করে। শাওবিও তখন ভাবছিল তাকে অনেক হ্যাপি মনে হচ্ছে আর তার কাছে যেতে শুরু করে, কিন্তু সে কলার ছিলকার জন্য সে একেবারে পা পিছলে পড়ে যাচ্ছিল। ফু তো ওয়েট করছিল কখন সে আমার কাছে আসবে আর আমাকে কিস করবে, ও তো একেবারে কিসের মতো মুখ করে ফেলে, কিন্তু ফুয়ের টাইমিং তো একেবারে ভুল ছিল, একেবারে ফরহেডে কিস হয়ে যায়। ফু তখন শাওবিকে তার কোলে বসিয়ে ফেলে। সেখানে শাওবি ভাবছিল মনে হচ্ছে ফু আমাকে ইমপ্রেস করার জন্য আর আমাকে সেডিউস করার জন্য অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করছে, সে আবার আমার প্রেমে পড়ে যায়নি তো। ফু তার মনের এ কথা শোনার পর তো তাকে হুইল চেয়ার থেকে ফেলে দেয় আর এখানে শাওবি তো পুরাই অজ্ঞান হয়ে যায়। সেখানে ফু তো মনে করছিল সে হয়তো ড্রামা করছে, কিন্তু সে বুঝতে পারে সে তো সত্যি অজ্ঞান হয়ে গেছে, তাই সে স্টাফকে ডাকতে শুরু করে। ডাক্তার তো সেখানে শাওবিকে চেক করছিল, কিন্তু সেখানে ফু বুঝতে পারছিল না তার কেন পেটে ব্যথা করছে। সেখানে ডাক্তার বলছিল আসলে সে একটু উইক আছে, তাছাড়া এখন তার পিরিয়ডের সময় চলছে। এখনো বুঝতে পারে শাওবির পিরিয়ডের জন্য তার পেটেও ব্যথা করছে। আরও ভাবছিল মেয়েদের কত কষ্টই না সহ্য করতে হয়। ও তো গরম পানি এবং কফি নিয়ে তার জন্য অপেক্ষা করছিল, তার জ্ঞান ফেরার পরই সে তাকে সেটা দেয় যাতে শাওবির কষ্ট একটু হলেও কমে। তারপর সে তো শাওবিকে কার্ডও দেয় যাতে সে যে কোনো কিছু শপিং করতে পারে। সে কার্ড পাওয়ার পর তো শাওবি অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানায়। সেখানে ফু ভাবছিল তার হেলথ একটু ঠিক হোক, তারপর আমি আবারও প্ল্যানিং করব তাকে কিস করার। অন্যদিকে শাওবি ভাবছিল সে কেক এবং ডেজার্টের একটা শপ খুলবে।
যাতে পরে ফু ব্যাংক্রাফট হয়ে গেলেও তার কোনো সমস্যা না হয়, নিজের মতো স্বাধীনভাবে যাতে বাঁচতে পারে। তারপরে সিনে দেখানো হয় শাওবি এবং ফুয়ের মধ্যে অনেক বড় ঝগড়া হচ্ছিল। শাওবি সেখান থেকে বের হতে চাচ্ছিল আর ফু তো বাড়ি থেকে বের হতে চাচ্ছিলই না। সেখানে ফু বলছিল, তুমি এতদিন আমাকে অনেক জ্বালিয়েছ, আমি কিছুই বলিনি, কিন্তু আমাকে বাইরে বের করো না। সেখানে শাওবি বলে, না, আজকে তোমার বের হতেই হবে, তুমি ভেজা বিড়ালের মতো আর কতদিন বাড়িতে থাকবে? বাইরের দুনিয়াতে দেখার জন্য কত কিছুই না আছে। এ কথা শোনার পরই তার পাস্টের সব কথা মনে পড়ছিল। যখন সে অ্যাক্সিডেন্টের পর তার পা ডিসেবল হয়ে যায়, সবাই সেখানে তাকে অনেক বেশি বিদ্রূপ করেছিল। তার পা অক্ষম হয়ে যাওয়ায় সবাই তাকে অনেক জাজ করেছিল। আর সবাই তো বলাবলি করেছিল এখন সে তার জীবনে কী বা করবে, তার কাছে এত টাকা থেকে কী লাভ। তাদের সেসব বিদ্রূপ শোনার পর তার অনেক কষ্ট হয়েছিল। সে অনেকবার চেষ্টা করেছে তার পায়ে হাঁটতে, কিন্তু সে কিছুই করতে পারেনি। আরও তো ভেবে নিয়েছে সে আর কখনোই হাঁটতে পারবে না। বর্তমানে দেখানো হয় শাওবি তাকে জোর করছিল আর সে ফুকে বলছিল, আমার শপের জন্য ভালো একটা লোকেশন দেখতে হবে, তাই তোমার সাথে যেতেই হবে। ফু তো সাহায্যের জন্য স্টাফকে ডাকে, কিন্তু স্টাফ কিছুই বুঝতে পারে না। আর সেখানে শাওবি তাকে জোর করে নিয়ে যায়। ও তো ফুকে গাড়ির কাছে নিয়ে যায়। ফু তো গার্ড ডেকে বলছিল, কেউ আমাকে টাচ করবে না, যে আমাকে গাড়িতে বসানোর চেষ্টা করবে আমি তাকে গ্রামে পাঠিয়ে দিব। সব গার্ডেরাও তো ভয় পেয়ে যায়, কিন্তু শাওবি তো একাই 100 ছিল, সেই তাকে কোলে তুলে নেয়। ও তাকে গাড়ির ভেতরে নিয়ে যায় এবং বসিয়ে দেয়। ফু তো বের হওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুই করতে পারে না। তারপর দেখা যায় শাওবি তাকে লোকেশন দেখার জন্য একটা জায়গায় নিয়ে যায়। সেখানের আশেপাশের সবাই তো ফুকে মনোযোগ দিয়ে দেখছিল, বাচ্চাও পর্যন্ত। সেখানে বাচ্চা তো ফুকে হ্যান্ডসাম আঙ্কেল বলে ডাকছিল। সেখানে ফু তো অনেক অবাক হয় আর ভাবছিল, অবাক করা বিষয়, কেউ আমাকে দেখে ঠাট্টা করছে না। সবাই তো সেখানে সেলিব্রিটির মতো তার কাছে চলে আসে সেলফি তোলার জন্য। শাওবি সেখানে যাওয়ার পর একটা হেয়ার ব্যান্ড নিয়ে আসে এবং তার মাথার মধ্যে লাগিয়ে দেয়। আর আশেপাশের সবাই তো সেখানে ফুয়ের সাথে ছবি তুলছিল। সেখানে শাওবি বলছিল, তোমরা একজন একজন করে দাঁড়াও, আমি সবাইকে ছবি তুলে দিব। শাওবি তো এসব দেখে অনেক হ্যাপি হয় আর সে ভাবছিল ফু যাতে মনে করে সে কোনো সিংহাসনে বসে আছে, হুইল চেয়ারে না। তার এই মনের কথা শোনার পরে তো ফুয়েরও অনেক বেশি ভালো লাগে, কারণ অন্য সব মেয়েদের মতো সে তাকে জাজ করে না। ও তো সেখানে শাওবিকে দেখে স্মাইল করতে শুরু করে। তখন তো আশেপাশের সব মেয়েরা তার প্রতি আরো ফিদা হয়ে যায় আর বলছিল, তোমাকে স্মাইল করলে অনেক বেশি হ্যান্ডসাম লাগে। সেখানে ফুতো বিরক্ত হয়ে যাচ্ছিল আর সে বলে, আমাদের শপের লোকেশন দেখার জন্য যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। শাওবি তারপর সবাইকে বলছিল, ক্ষমা করবে, আমাদের একটু কাজ আছে, যেতে হবে। তখন তো সবাই উদাস হয়ে চলে যায়। অন্যদিকে শাওবি ভাবছিল, আমি যে শপের সিলেকশন করতে যাচ্ছি আমি তাকে বলিনি, তাহলে সে এ ব্যাপারে কিভাবে জানতে পারলো। শাওবি তাকে জিজ্ঞেসও করে, তুমি এ ব্যাপারে কিভাবে জানলে, আমি তোমাকে বলিনি। ওর তো মনে মনে সন্দেহ হচ্ছিল, অন্য সব নোবেলের মতো সে আবার আমার মনের কথা বুঝতে পারছে না তো। সেখানে শাওবির কথা শোনার পর ফু ভাবছিল, কথা সত্য, কিন্তু আমি তাকে এখন জানাতে পারবো না। তাই সে শাওবিকে বলে, এই জায়গায় দুই টাইপের লোকেরা আসে, যারা কিনা শপিং করে আর যারা কিনা ক্যাফে পারচেস করে। বাড়িতে সব জিনিসপত্রই আছে, তাই আমি মনে করলাম তুমি নিশ্চয়ই ক্যাফে পারচেস করতে এসেছো। তাছাড়া আমি তোমাকে টাকা দিয়েছি, তাই তোমার কাছে এখন ইনভেস্টমেন্টও আছে। সেখানে শাওবি বলে, তুমি আসলে একজন বিজনেসম্যান, তোমার মাথা অনেক চলে। তারপর দেখা যায় তারা ফাইনালি সে শপে চলে আসে, কিন্তু দেখা যায় তাদের সাথে সাথে ফুয়ের ভাই হানও সেখানে ছিল। আসলে সে তার কাজিন ছিল আর সেখানে তো ডেইজিও ছিল। হান তো আসার পরপরই বলছিল, ভাই তুমি তো হুইল চেয়ারে বসা, তাই আমি তোমাকে দেখতে পাইনি। শাওবির তো বুঝতে বাকি থাকে না, সে আসলে তাকে রাগাতেই সবকিছু বলছিল, যাতে ফু রেগে মেগে তাকে অনেক কথা শোনায় আর এটার সুযোগ নিয়ে সে সবার সামনে তাকে খারাপ করতে পারে। সেখানে শাওবি মনে মনে ভাবছিল, হান সবার সামনে তাকে মানসিক রোগী প্রমাণ করতে চায়, যাতে সে নতুন সিও হতে পারে। ফুদ ও শাওবির মনের সব কথাই শুনতে পায় আর নিজের রাগকে কন্ট্রোল করছিল। কিন্তু সেখানে শাওবি তো বলছিল, আমার হাজব্যান্ডের অরা অনেক বেশি, দূরে থাকা মানুষও তাকে দেখতে পায়, কিন্তু তুমি যখন দেখতে পাওনি এর মানে তোমার চোখে সমস্যা। হান তার এই কথা শোনার পর তো রেগে যাচ্ছিল আর সে তার উপর চিল্লাবে। তার আগে শাওবি বলে, মনে রেখো আমি তোমার থেকে বড় হই। সেখানে ডেইসি তো বলতে শুরু করে, আমি জানি তুমি ফুকে বিয়ে করতে চাওনি, তোমার বিয়ে তার সাথে জোর করে দেওয়া হয়েছে, কিন্তু এর মানে এটা না তুমি তাকে ডিসস্যাটিসফাইড করবে। শাওবি ভাবছিল, দুজন আমার মাথায় খেয়ে ফেলছে আর দুজনের ওপর হুইল চেয়ার দিয়ে অ্যাটাক করছিল। আর এরকম ভাবে তো দুইজন একেবারে বাইরে গিয়ে পড়ে। এসব দেখে তো শাওবি অনেক হ্যাপি হয়। অন্যদিকে ডেইজি হানকে বলছিল, তুমি না বললে সে অনেক ডিপ্রেশনে আছে আর মানসিক রোগী হয়ে গেছে।
তোমার এসব কথা শুনেই তো আমি তাকে বিয়ে করিনি। সেখানে হান তাকে বলছিল, তুমি একটু অপেক্ষা করো, কালকে শেয়ার হোল্ডার মিটিং হবে, সেখানে সে সবার সামনে তার জ্ঞানই হারিয়ে ফেলবে। তাছাড়া এখন তো তার পজিশন আমারই হবে। তারপর তোমাকে দেওয়া সব প্রমিস আমি পূর্ণ করব। তারপর দেখা যায় ফুল রাতে স্টাফকে বলছিল, আমি কালকে অফিসে যাব, তাই সবকিছু রেডি রেখো। সেখানে এই আঙ্কেল তো অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু অন্য আরেকজন মেয়ের তো একদমই হ্যাপি হয় না। শাওবিদের কথা শোনার পর অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর বেশি হ্যাপি হওয়ার চক্করে পায়ে ব্যথা পায়। আর এই ব্যথা তো সেখানে ফুও ফিল করছিল। ও তো শাওবিকে বলছিল, তুমি এত হই হুল্লোড় না করলেই তো পারো, নিজের একটু খেয়াল রাখতে পারো তো। শাওবি তার কথা শুনে ভাবছিল, মনে হচ্ছে ফু আমাকে একটু বেশি পছন্দ করে। অন্যদিকে আমরা সিমেটকে দেখতে পাই, সে তো হুইল চেয়ার নিয়ে একটা জায়গায় ফেলে দিয়েছিল। তারপর স্টাফ তো সেখানে হানকে কল করে আর বলে, কালকে মিস্টার ফু প্ল্যানিং করেছে শেয়ার হোল্ডার মিটিংয়ে যাবে, তাই আমি তার হুইল চেয়ারই ফেলে দিয়েছি। অন্যদিকে সকালে তার কাছে আঙ্কেল আসে আর বলে, আপনার হুইল চেয়ার পুরো ভেঙে গিয়েছে, এখন আমরা কি করব? যদি আমরা আরেকটা হুইল চেয়ারের জন্য অপেক্ষা করি, আমাদের তো অফিসে যেতে লেট হয়ে যাবে। ফু তো সেখানে আশা হারিয়ে ফেলে। আর সেখানে আমাদের নায়িকা ভাবছিল, নিশ্চয়ই সব কিছু হানের কাজ। তাই সে ফুকে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমাকে উঠিয়ে নিয়ে যাব। কিন্তু সেখানে ফু বলছিল, না, যাওয়ার কোনো প্রয়োজন নেই, মনে হচ্ছে সব কিছু আমার ভাগ্যেই ছিল না। এ কথা শোনার পর তো সাহাবি রেগে যায় আর বলে, তুমি আসলে এক নম্বরের বোকা, আর চলে যায়। অন্যদিকে আমরা সে শেয়ার হোল্ডার মিটিং এর সিন দেখতে পাই। ফুয়ের অ্যাসিস্ট্যান্ট সবাইকে শান্ত করার চেষ্টা করে, তখনই সেখানে হান চলে আসে। হানকে কয়েকজন শেয়ার হোল্ডার বলছিল, তুমি যদি কোম্পানিতে না আসো, আমাদের ডিসিশন বানাতেই হবে। আসলে এখানে এরকম কয়েকজন শেয়ার হোল্ডারও আছে যাদেরকে হান টাকা খাইয়েছে। সেসব শেয়ার হোল্ডাররা সেখানে বলছিল, আমাদের এখন নতুন লিডারকে চুজ করতে হবে, যে হচ্ছে হান। সেখানে কয়েকজন শেয়ার হোল্ডার বলে, ঠিক আছে, কিন্তু আমরা 10টা পর্যন্ত অপেক্ষা করব, তারপরেও যদি ফু না আসে আমাদের কথাই শেষ কথা হবে। হান তো খুশি হয়ে যায় আর ভাবছিল, ফু তো এখানে আসতেই পারবে না। এরকম ভাবে যখন 10টা বেজে যায়, তাকে যখন সেই জায়গা লিডার বানানো হবে, তার আগে সেখানে ফু চলে আসে। শাওবি তো সেখানে বুদ্ধি করে তাকে একেবারে চেয়ারে বসিয়ে নিয়ে এসেছিল। হান তো সেখানে ফুকে দেখার পর পুরাই অবাক হয়ে যায়। এখানে আমাদের 5টা সিন দেখানো হয়, যেখানে ফু তো হতাশ হয়ে বসেছিল, তখনই তার কাছে আমাদের নায়িকা একেবারে বস এন্ট্রি মেরে আসে। শাওবি তো রেগে মেগে সমাধান খুঁজতে গিয়েছিল, আর সে সমাধান পেয়েও যায়। আরও তো আসার পরপরই সেখানে গুন্ডাদের মতো তাকে জোর করে ধরে নিয়ে যায়। সেখানে ফুকে তার অ্যাসিস্ট্যান্ট দেখে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং তার বসের কাছে যায়। ফুদো সেখানে আসার পর তার সিটে বসে পড়ে আর সে বলছিল, আপনাদের সবার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি আমার দায়িত্ব নিতে চলে এসেছি, আর আশা করছি এখন আমার কোম্পানি নিয়ে আপনাদের আর চিন্তা করতে হবে না। ফুয়ের সামনে তো সেখানে কেউই কিছু বলতে পারছিল না, কিন্তু সেখানে হান বলে, কোনো অক্ষম ব্যক্তি এই কোম্পানিকে চালাতে পারবে না, না হলে কোম্পানিতে সমস্যা হতে পারে। ফুয়ের তো সেখানে শাওবির কথা মনে পড়ে, আর সে কথা মনে করে সে বলে, এটা আমার কোনো হুইল চেয়ার না, এটা আমার সিংহাসন। তারপরও সবাইকে বোঝাচ্ছিল, আমি আমার মাথার মাধ্যমে এসব বিজনেস করব, আমার পায়ের মাধ্যমে না। তাছাড়া অক্ষম হওয়ার পর আমি বুঝতে পারছি অক্ষম ব্যক্তিরা জীবনে কত কিছুই না করতে চায়, কিন্তু আমরা আমাদের কথার মাধ্যমে তাদেরকে থামিয়ে দেই। কিন্তু আমি তো থামবো না, এই কোম্পানি আমি চালাবো। অ্যাসিস্ট্যান্ট তো অনেক হ্যাপি হয়ে হাততালি দিচ্ছিল, সেখানে সবাই তো তাকে ওয়েলকাম জানাচ্ছিল আর সবাই হাততালি দেয়। সেখানে হান তো কিছুই করতে পারে না। অন্যদিকে শাওবি তো সেখান থেকে সেই স্টাফের কাছে চলে যায়, ও তো পালাতে চাচ্ছিল। শাওবিকে দেখার পর ও তো নিচে পড়ে যায়। শাওবি তাকে বলে, তুমি কি মনে করেছো আমি কিছু বুঝতে পারছি না? আমি জানতে পেরে গেছি ফুয়ের হুইল চেয়ার কে নষ্ট করেছে। এ বাড়ির খাবার খেয়ে তুমি এ বাড়ির মানুষকে ধোকা দিচ্ছ। তোমার সব কাজের জন্য আমি তোমাকে ছাড়বো না, তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বো। সে মেয়েদের সাথে শাওবির অনেক বড় ফাইট হচ্ছিল, কিন্তু এ চক্করে শাওবির ফোন নিচে পড়ে যায়, আর সে মেয়ের তো শাওবিকে একটা জায়গার মধ্যে ঢুকিয়ে দেয়, যে জায়গায় অনেক অন্ধকার ছিল। আর এ চক্করে শাওবি তার হাতেও ব্যথা পায়, যেটা ফু অনুভব করতে পারছিল। সেখানে স্টাফ বলছিল, আমি তোমাকে স্টোরেজ রুমের মধ্যে বন্দি করে দিয়েছি, কালকে সকাল পর্যন্ত তুমি বরফ হয়ে যাবে। এ কথা বলার পর সে তার ফোন নিয়ে চলে যায়। সেখানে শাওবি ভাবছিল, আমি এখান থেকে চিল্লালেও কেউ আমার আওয়াজ শুনতে পাবে না, তাহলে আমি সাহায্যের জন্য কাকেই বা ডাকবো, আর কি বা আমাকে সাহায্য করবে। অন্যদিকে ফুকে দেখানো হয়, সে তার হাতের আঘাতের চিহ্ন দেখছিল আর ভাবছিল, শাওবি নিজের খেয়াল রাখতেই পারে না, আমারই তাকে সবকিছু শিখাতে হবে। ও তো সার্ভেন্টকে বলে ওষুধ আনতে। তার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে তো ফুয়ের অনেক ঠান্ডা লাগছিল। ততক্ষণে সেখানে সার্ভেন্ট আসে আর বলে, ম্যাডাম আসলে বাড়িতে গিয়েছে চোরকে ধরতে। ফু তখন শাওবিকে কল লাগাতে শুরু করে, কিন্তু কল যাচ্ছিল না। ওর বুঝতে আর বাকি থাকে না যে সে কোনো বিপদ
বিপদে আছে। ফু তারপর তাকে খুঁজতে খুঁজতে সেই স্টোরেজ রুমে চলে যায় এবং গার্ডদেরকে বলছিল দরজা ভাঙতে। ফু তো সেখানে প্রথমবার বুঝতে পারে সে আসলে শাওবিকে নিয়ে কত চিন্তা করে। সেখানে দরজা খোলার পর ফু ভেতরে যায়, কিন্তু সেখানে শাওবির ব্যাগ ছাড়া সে কিছুই দেখতে পায় না। ফু তো সেখানে আরো বেশি চিন্তায় পড়ে যায়। ততক্ষণে পেছন থেকে শাওবি চলে আসে। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শাওবির তো বারবার মাথা ঘুরছিল। ও নিজেকে জ্ঞানে রাখার জন্য বারবার নিজের আঘাতের জায়গায় আঘাত করছিল। তারপর সে নিজেকে কোনো রকম ভাবে জ্ঞানে রেখে আশেপাশে খুঁজতে শুরু করে কোনো জায়গা দিয়ে সে বের হতে পারবে কিনা। খুঁজতে খুঁজতে সে একটা ছোট জানালা দেখতে পায়, সেটা ভেঙে সে বাইরে চলে আসে। বর্তমানে শাওবি ফুকে বলছিল, আমি জানতাম তুমি নিশ্চয়ই আমাকে বাঁচাতে আসবে। একথা বলার পরই তার উপরে সে অজ্ঞান হয়ে যায়। ফু তো সেখানে অবাক হয়ে শাওবিকে দেখছিল আর ভাবছিল তাকে ঘুমালে কত কিউট লাগে। সেখানে শাওবির জ্ঞান ফেরার পর তো ও অনেক বেশি রাগ দেখাচ্ছিল আর বলছিল, তুমি কেন একা সেখানে গিয়েছিলে? এই সব কিছু কত বিপজ্জনক ছিল। আমার এতগুলো গার্ড আছে, তুমি একজনকে নিয়ে আসলেই তো পারতে। সেখানে শাওবি বলছিল, সে মেয়েদের জন্য আমি একাই যথেষ্ট ছিলাম, কিন্তু আমি কি জানতাম নাকি সেখানে স্টোরেজ রুম আছে? আমি তো সবকিছু তোমার জন্য করেছিলাম আর তুমি এখন আমাকেই বকছো। শাওবি তো সেখানে ফুয়ের সাথে রাগ করেছিল, তাই ও তো তার রাগ ভাঙানোর জন্য তাকে কার্ড দিচ্ছিল। শাওবি তো সে কার্ড পাওয়ার পর অনেক বেশি হ্যাপি হয়ে যায়। অন্যদিকে ফুতো সে মেয়ের কাছে যায়। সে মেয়ে বলছিল, আমি এসব কিছু ইচ্ছে করে করিনি, আমাকে আপনি ক্ষমা করে দিন। এসব কিছু হানের কথায় আমার বাধ্য হয়ে করতে হয়েছিল। সেখানে ফু বলে, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, কিন্তু তুমি আমার ওয়াইফকে হার্ট করার চেষ্টা করেছো, আমি তোমাকে ছাড়বো না। তার কথায় গার্ডেরা সেখানে তাকে মারতে শুরু করে। রাতে দেখানো হয় শাওবি ভাবছিল সে কিভাবে তার ক্যাফেটাকে ডিজাইন করবে। সেখানে ফু তাকে কিছু আইডিয়া দেয়। শাওবি তো ফুয়ের কাছে একটা এন্টিক পিস দেখতে পায় আর ভাবছিল এটার মাধ্যমে সে ইন্সপিরেশন নিবে, কিন্তু সে এন্টিক পিসটা অনেক উপরে ছিল, ও তো একেবারে আনতে পারছিল না। তাই সে ফুকে ডাকছিল তাকে সাহায্য করার জন্য। ফু বলে, আমার পায়ে তো ঠিক নেই, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমি এখনই অন্য কাউকে ডাকছি তোমাকে সাহায্য করার জন্য। সেখানে শাওবি বলে, না, আমি বলেছি না তুমি আমাকে সাহায্য করবে। আর তাকে তো সেখান থেকে নিয়ে যায় আর সে ফুয়ের উপরে দাঁড়িয়ে সেটা নেওয়ার চেষ্টা করছিল। সেটা নেওয়ার সময় শাওবি যখন পড়ে যাবে, ফু তাকে ভালোভাবে ধরে ফেলে। এ চক্করে দুজনেরই চোখাচোখি হয়ে যায়। শাওবি সেখানে তাকে কিস করার জন্য এগিয়ে আসছিল আর সেখানে ফু তাকে কিস করতে চাচ্ছিল, কিন্তু ফুয়ের মনে পড়ে সে যদি শাওবিকে কিস করে তার মনের কথা আর বুঝতে পারবে না। আর এখন তো সে এরকম কিছুই করতে চায় না, সে শাওবির সব মনের কথাই শুনতে চায়। তাই ও শাওবিকে বলছিল, তুমি কি করছো? শাওবি উপর থেকে উঠে যায় আর বলে সরি। তার পরের দিন তো সে শাওবিকে বলছিল, তুমি যেখানেই যাও সাবধানে যেও, আবার কোনো ব্যথা পেও না। সেখানে শাওবি বলে, কিন্তু তুমি কেন এই সব কিছু বলছো? সেখানে ফু ভাবছিল, আমি তোমাকে কিভাবে বলবো তোমার ব্যথা আমিও অনুভব করি। ও তো বাহানা বানিয়ে বলছিল, তুমি অনেক বড় পরিবার থেকে বিলং করো, তুমি যদি সাবধানে না চলো যে কেউ তোমার সুযোগ নিতে পারে। শাওবিও তখন তাকে ওকে বলে চলে যায়। অন্যদিকে শাওবি হাঁটছিল আর বলা বলি করছিল সে কে হয় আমাকে এসব জ্ঞান দেওয়ার। আর ও তো অনেক বেশি ঝাল খাবার খাচ্ছিল আর এ কারণে তো ফুয়ের অনেক সমস্যা হচ্ছিল। ফু তো মিটিং এ ছিল, কিন্তু সে ঝাল খাবারের কারণে ওর তো কান্না আসছিল। তাকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস আপনি কান্না করবেন না, পরে আমাদের প্রফিট আরো বেশি হবে। কিন্তু অসহায় ফু সবাইকে কিভাবে বলবে তার সাথে সব কি চলছে। স্টাফরাও ফুকে বলছিল, বস আপনি একদমই চিন্তা করবেন না, এখন থেকে আমরা আরো বেশি করে কাজ করব। ফু তো সেখানে সবাইকে ওকে ওকে বলছিল। তারপর দেখা যায় ফুয়ের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, আজকে আমার ওয়েডিং সেরেমনি, তাই আজকে আমার ছুটির প্রয়োজন, তাই আপনি প্লিজ এ পেপারে সাইন করে দেন। আমাদের দেখানো হয় শাওবি অনেক মজা করে একটা কেক বানিয়েছিল আর সেটার উপর লাভ নকশা করছিল। অন্যদিকে ফুও তো সেই ব্যাপারে সাইন করছিল। সাইন দেখার পর তো অ্যাসিস্ট্যান্ট শকড হয়ে যায়, আরো ভাবতে শুরু করে বস আবার আমাকে পছন্দ করে না তো। সেখানে ফু তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, তুমি কেন অবাক হয়ে আমাকে দেখছো? সেখানে অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, বস আপনি কেন হার্ট এঁকেছেন? সেখানে ফু তো বাহানা বানিয়ে বলছিল, কারণ আজকে তোমার ম্যারেজ অ্যানিভার্সারি। সেখানে অ্যাসিস্ট্যান্ট তো হ্যাঁ হ্যাঁ বলে চলে যায়, কিন্তু সে একটু দূরে যাওয়ার পরই তার ওয়াইফকে কল করে আর তার ওয়াইফকে বলছিল, আমি এই জবটাকে ছাড়তে চাই। তার সব কথাবার্তা তো আবার ফু শুনতে পায় আর ওর তো আর বুঝতে বাকি থাকে না অ্যাসিস্ট্যান্ট কি মনে করেছে। অন্যদিকে দেখা যায় শাওবি তার শপ ওপেন করেছিল আর সে সব কাস্টমারকে ইনভাইট করেছিল। আর সে সবার মনোযোগ পাওয়ার জন্য সেখানে অনেক বড় একটা কাঠ ভাঙে আর এরকম করতে গিয়ে সে তো অনেক বেশি ব্যথা পায়। অন্যদিকে আমরা ফুকে দেখতে পাই শাওবির সব ব্যথাই তো সে ফিল করতে পারতো।
ফু তার ক্লায়েন্টের মিটিং শেষ করার পর ক্লায়েন্টের সাথে হাত মেলাচ্ছিল, কিন্তু ঠিক সে সময় তার হাত অনেক বেশি ব্যথা করতে শুরু করে। ক্লায়েন্টও অবাক হয়ে যায় আর বলছিল, আমি তো কিছুই করিনি। আর অ্যাসিস্ট্যান্টও চিল্লাতে শুরু করে, আমার বসকে বাঁচাও, আমার বসকে বাঁচাও। আর সব গার্ডেরা তো সেখানে সে ক্লায়েন্টকে ধরে ফেলে। আর সে মিস্টার ব্যাংকে যখন ধরে নিয়ে যাবে তখনই ফু বলে, মিস্টার ব্যাংকে ছাড়ো। মিস্টার ব্যাংক তো বলছিল, যদি আপনি আমাদের সাথে কাজ করতে না চান, না তো বলতেই পারতেন, এরকম ড্রামা করার কি হয়েছে। আর সে রেগে চলে যায়। মিস্টার ফু অ্যাসিস্ট্যান্টকে বলে, তার পেছনে যাও আর মিস্টার ব্যাংকের কাছে ক্ষমা চাও। আর ফুয়ের তো সেখানে শাহবির ওপর অনেক বেশি রাগ হচ্ছিল। অন্যদিকে শাহবির তো অনেক বেশি হিচকি আসে আর ও ভাবছিল, কি জানি কি আমাকে মিস করছে। তখনই আমরা সেখানে শাহবির বাবা এবং ডেইজিকে দেখতে পাই। সে তো আসার পরই বলছিল, কি এরকম হয়ে গেছে, তুমি ফুয়ের দেখাশোনা করার বদলে এখানে এসে কাজ করছো। সেখানে ডেইজি বলে, মনে হচ্ছে সে পরিবার তোমাকে ভালোভাবে ট্রিট করছে না, আর তোমাকে খরচ করার জন্য একদমই তারা টাকা দিচ্ছে না, এ কারণে তুমি এসবে কাজ করছো। সেখানে শাওবিকে তার ফাদার বলে, তুমি এখনই তোমার দোকান বন্ধ করো আর বাড়িতে চলো, আমরা এখনই গিয়ে তাদের সাথে কথা বলবো। সেখানে শাওবি বলে, আমি কোথাও যাব না, আপনারাও চলে যান। ডেইজি তো ভাবছিল এখন সে কান্নাকাটি করে ড্রামা করা শুরু করে দিবে, কিন্তু শাওবি তো আগেই সব বুঝতে পারে, তার আগেই সেই কান্না করতে শুরু করে দেয়। আর শাওবি তো নিজেই তার পায়ের মধ্যে ইচ্ছা করে মারতে শুরু করে, যে ব্যথা ফু অনুভব করছিল। ও তাই জলদি করে তার মিটিং শেষ করে আর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমাকে শাওবির কাছে নিয়ে যাও। অন্যদিকে সবাই তো শাওবিকে দেখছিল, তাই তার বাবা তাকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু শাওবি এরকম ভাবে ড্রামা করছিল, সবাই তো মনে করছিল তার বাবা তাকেই মারছে। ততক্ষণে সেখানে হিরোর মতো আমাদের হিরো ফুয়ের এন্ট্রি হয়। তাকে দেখার পর শাওবিকে তার ফাদার বলছিল, তুমি এখনই উঠে যাও, তুমি যদি ফুকে বেশি লজ্জায় ফেলো, সে তোমাকে একেবারে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। শাওবি তার বাবার কথা শুনে ভয় পাচ্ছিল। তখনই সেখানে রেগে মেগে ফু আসে আর কান্নাকাটি করার ভান করে। আর শাওবির বাবাকে বলছিল, আমি জানি আমার পা কাজ করে না, এ কারণে আপনারা আমাকে পছন্দ করেন না, আপনারা আমাকে অনেক বেশি নিচ মনে করেন, তাই তো শাওবির সাথে জোর করে আমার বিয়ে দিয়েছেন। যদিও এই বিয়ে ডেইজির সাথে হওয়ার কথা ছিল, কিন্তু শাওবি আমার জীবনে একটা পরীর মতো এসেছে, আর সে আমার জীবনে আসার পর কখনই আমাকে কম মনে করেনি, আমাকে সব সময় অনেক কেয়ার করেছে। আর আজকে আপনি আমাদেরকে আলাদা করতে চান। এই কথা বলার পর তো শাওবি এবং তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছিল। আঙ্কেল এবং ডেইজি অনেক বেশি লজ্জায় পড়ে যায় আর পালিয়ে যায়। তারপর তো ফু বলছিল, অনেক হয়েছে অনেক হয়েছে, এবার থামো। তারা চলে গেছে। সেখানে শাওবি বলছিল, সত্যি তুমি অনেক ভালো ড্রামা করতে পারো, একেবারে আমার মতো। আর শাওবি তো মনে মনে ভাবছিল, আমরা আবার আগের জন্মে ভাই বোন ছিলাম না তো। ফুয়ে কথা শোনার পরই তো তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর ভাবছিল সে তার হাজবেন্ডকে আবার কিভাবে ভাই ভাবতে পারে। অন্যদিকে ডেইজি তার বাবাকে বলছিল, এরকম কিভাবে হতে পারে, হান তো আমাদেরকে বলেছিল এখন কোম্পানি সেই টেক ওভার করবে, কিন্তু ফু এখনো পঙ্গু হওয়ার সত্ত্বেও সব কোম্পানি সেই সামলাচ্ছে, সবকিছু হানের কন্ট্রোলে আসবে এটা ভেবেই তো আমি তাকে বিয়ে করিনি। এখন আমি কি করব? আমরা যেরকম ভেবেছিলাম সেরকম তো কিছুই হলো না। বর্তমানে সেখানে শাওবির ফাদার বলছিল, কোনো ব্যাপার না, আমার কাছে আরেকটা প্ল্যানিং আছে। শাওবির প্রেস্টিজ শপে যদি কেউ আঙুল তোলে তাহলে সে আঙুল ফুয়ের উপরও তোলা হবে, তখন তো শাওবি এবং ফুয়ের রেপুটেশন পুরাই খারাপ হয়ে যাবে। তখন তারা এই সব কিছু নিয়েই প্ল্যানিং করতে শুরু করে দেয়। অন্যদিকে আজকে তো অ্যাসিস্ট্যান্টের অ্যানিভার্সারি ছিল, তাই সে অ্যাসিস্ট্যান্টকে অনেকগুলো পেস্ট্রি এবং কেক উপহার হিসেবে দেয়। আর শাওবি তার হাজবেন্ডকে বলে, তুমি যখন চলে এসেছো এখন আমার কাজে লেগে পড়ো, আর তার হাতে কেক ধরিয়ে মার্কেটিং করা শুরু করে দেয়। অন্যদিকে আমরা সেখানে আরেকজন কাস্টমারকে দেখতে পাই। শাওবি তো সব কাস্টমারকে সেখানে ওয়েলকাম জানাচ্ছিল, আর তার নজর তার হাজবেন্ডের উপরে যায়, যেখানে সব মেয়েরা তাকে বিরক্ত করছিল। শাওবি তো ফুকে বাঁচানোর জন্য তার কাছে চলে যায়, আর সেখানে ফু ভাবছিল এর মানে শাওবি হয়তো জেলাস হচ্ছে। অন্যদিকে আমরা সে কাস্টমারকে দেখতে পাই যে কেকের উপরে কোনো একটা পাউডার মেশাচ্ছিল। তারপর দেখা যায় শাওবি ফুকে নিয়ে ভেতরে চলে যায়, আর সে কাস্টমার বলছিল, আমার কেক কোথায়। শাওবি তখন তাকে সরি বলে আর সেই কেক এনে তাকে দিচ্ছিল। সেখানে শাওবি তার কাস্টমারদেরকে বারবার সার্ভ করতে শুরু করে, কারণ সেখানে অনেক বেশি ভিড় ছিল। সুযোগ পেয়ে ফু তাকে তার কাছেই বসিয়ে ফেলে, আর তারা যখন একে অপরকে কিস করতেই যাবে তার আগে সেখানে সে কাস্টমার বলতে শুরু করে, আমার পেট অনেক ব্যথা করছে, এই কেকের মধ্যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সেখানে শাওবি বলে, কেকে কোনো সমস্যা থাকার কথাই না, আমি এখনই চেক করে জানাচ্ছি। কিন্তু সে কাস্টমার তাকে কেক টাচ করতে দিচ্ছিল না।
সেখানে ফু বলে, চলো আমরা তোমাকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু সে হসপিটালেও যাবে না। এসব দেখার পর তো শাওবি অনেক চিন্তায় পড়ে যায়। ফু তাকে বলে, এই লোকটার যদি নিজের এতই চিন্তা থাকতো সে সবার আগে হসপিটালে যেত, কিন্তু সে এখন এখানে ড্রামা করছে। সেখানে শাওবি তার স্টাফকে বলে, তুমি সিসিটিভি ক্যামেরা ফুটেজ নিয়ে আসো, কিন্তু স্টাফ বলে এখানে কিছু কাজ চলছে তাই সব সিসিটিভি ফুটেজ বন্ধ করা হয়েছে। তখন তো সে কাস্টমার আরো বেশি হ্যাপি হয়ে যায়। ফু তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে সব টেকনিক্যাল টিমকে এখানে নিয়ে আসতে। সেখানে শাওবি বলে, কোনো ব্যাপার না, আমি আমার কেক নিজে খেয়ে দেখবো কি সমস্যা আছে। আর ও তো কেক খেতে শুরু করে, কিন্তু শাওবির তো সেখানে কিছুই হয় না। সেই কাস্টমার তো বলতে শুরু করে, নিশ্চয়ই তোমার শরীর অনেক বেশি স্ট্রং। সেখানে ফু বলে, তুমি ফালতু কথা বলা বন্ধ করো। আর সে কেক তো ও খেতে শুরু করে, ওরও কিছুই হয় না। আসলে সে কাস্টমার তো কেকের মধ্যে ওষুধ মিশিয়েছিল। সেই কাস্টমার তো মুখ ফসকে বলে ফেলে, এরকম কিভাবে হতে পারে, আমি তো নিচে মিশিয়েছিলাম। এর মানে সে পুরোই ফাঁস হয়ে যায়। কাস্টমার তো সেখানে কিছুই বুঝতে পারে না। ও তো সেখানে আবারও কেক খেতে শুরু করে, কিন্তু ওর কোনো পেটই ব্যথা করছিল না। সেখানে শাওবি তাকে বলে, আমি তোমাকে বলছি তোমার ওষুধ কেন কাজ করছে না। ও তারপর স্টাফকে দিয়ে সে কেক আনায় যেটার মধ্যে সে ড্রাগ মিশিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় শাওবি যখন সে কাস্টমারের জন্য কেক নিতে গিয়েছিল, ও ভাবে সে অনেক সময় ধরে কেকটাকে বাইরে রেখেছে, তাই এই কেকটা কাস্টমারকে দেওয়া উচিত হবে না। তাই সে একেবারে তাজা কেকটা তার জন্য পাল্টে নিয়ে গিয়েছিল। বর্তমানে সবকিছু জানার পর তো সে কাস্টমার অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে পালাতে যাবে তার আগেই শাওবি তাকে ধরে ফেলে। আর সবার সামনে থেকে তার শরীর থেকে সে মেডিসিন বের করে। সবার সামনে সেই ছেলেটা ফাঁস হয়ে যায়। শাওবি সব কাস্টমারদেরকে বলছিল, এসব ঘটনার কারণে আপনাদের অনেক ডিস্টার্ব হয়েছে, তাই আপনারা যেটাই কিনবেন আরেকটা ফ্রি পাবেন। সবাই তো খুশি খুশি প্রেস্টিজ খাওয়ার জন্য চলে যায়। অ্যাসিস্ট্যান্টও তো সেখানে চলে আসে। তারপর দেখানো হয় সেই লোকটাকে জেলে দেওয়া হবে। জেলে যাওয়ার কথা শুনে তো সেই লোকটা অনেক বেশি ভয় পেয়ে যায়। সেখানে শাওবি বলে, যদি সারা জীবনের জন্য তুমি জেলে যেতে না চাও তাহলে বলে দাও কার কথায় তুমি এসব কিছু করেছো, তাহলে হতে পারে আমি তোমাকে ছেড়ে দিব। সে কাস্টমার বলে, ওল্ড ম্যানের কথায় আমি সবকিছু করেছি। শাওবির আর বুঝতে বাকি থাকে না এই সব কিছুর পেছনে তার বাবা ছিল। শাওবি বলে, ঠিক আছে, এবারের জন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু পরের বার যদি এরকম কোনো কাজ করো আমি তোমাকে ছাড়বো না। সেখানে শাওবি বলে, তারা আমার সমস্যা একেবারেই কমতে দিবে না, তাই তাদের সমস্যা আমারই হয়ে উঠতে হবে। তারপর দেখা যায় শাওবি তার বাবার বাড়িতে চলে যায়, কান্না করছিল আর বলছিল, এখন আমি আমার দোকানের কি করব। তার বাবা বলে, কি হয়েছে আমাকে বলো। শাওবি বলে, আপনি ঠিকই বলেছিলেন, আমার সেখানে কাজ করা একেবারে উচিত হয়নি। ফুটো অনেক বেশি রেগে গেছে আর আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর এখন তো আমার দোকান থেকে কেউ কেকও কিনতে চাচ্ছে না। তার বাবা বলে, ঠিক আছে, তুমি এখন রুমে গিয়ে রেস্ট করো, কালকে আমরা সে পরিবারে যাব। শাওবির যাওয়ার পর ডেইসি বলছিল, মানতে হবে আপনার প্ল্যানিং একেবারে সেরা ছিল। আর তারপর তারা দুজনে বসে কেক মজা করে খেতে শুরু করে। অন্যদিকে শাওবি তো এ বাড়ির মধ্যে যতটা বাথরুম ছিল সব বাথরুমই লক করে ফেলে, আর সব বাথরুমের চাবি সে নিজের কাছেই রেখে দেয়। রাতে দেখা যায় ডেইজি এবং আঙ্কেলের দুজনেরই পেট অনেক ব্যথা করছিল, মানে দুজনেরই পেট খারাপ হয়ে গেছে। শাওবি আসলে সে কেকের মধ্যে কিছু একটা মিশিয়েছিল। তারা দুজনে তো দৌড়ে দৌড়ে বাথরুমে যাচ্ছিল, কিন্তু কোনো বাথরুমই তারা খুলতে পারছিল না। তাদের আর বুঝতে বাকি থাকে না এসব কিছু শাওবি করেছে। অন্যদিকে ফুকে দেখানো হয় যে শাওবিকে অনেক মিস করেছিল, তার কাছে বাড়িটা অনেক বেশি শান্ত মনে হচ্ছিল। ও যেমন তার বাড়ির সব কোনায় শাওবিকে দেখতে পাচ্ছিল। সেখানে স্টাফও বলছিল, ম্যাডাম ছাড়া বাড়িতে কেউই বেশি কথা বলে না, ম্যাডামকে ছাড়া বাড়িটা পুরো অসম্পূর্ণ মনে হচ্ছে। অন্যদিকে দেখা যায় শাওবি যখন বাড়ি থেকে বের হয় তার সাথে হানের দেখা হয়। ও হানকে বলে, তুমি নিশ্চয়ই ডেইজির সাথে দেখা করতে এসেছো তাই না। আর ও তো অনেক খুশি হয়ে হানকে সে বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে দেয় আর দরজা বাড়ি থেকে লাগিয়ে দেয়। হান তো ভেতরে যাওয়ার পর অনেক দুর্গন্ধ পাচ্ছিল, ওর তো সেখানে একেবারে ভমিটিং ফিল হচ্ছিল। অন্যদিকে শাওবি বাড়িতে আসে আর ফুকে দেখার পর ভাবছিল, আজকে সে পারফিউম লাগিয়েছে, তাছাড়া তার চুলের স্টাইলও অনেকটাই আলাদা। সে তো আমাকে ইমপ্রেস করার জন্য কখনো এরকম কিছু করেনি, তাহলে সে কি অ্যাসিস্ট্যান্টকে ইমপ্রেস করার জন্য আজকে এরকম সেজেছে। শাওবির এসব কথা শোনার পর তো ফু পুরাই হতবাক হয়ে যায় এবং তার মুখ থেকে দুধ বেরিয়ে যায়। ফু তো সেখানে জলদি করে অ্যাসিস্ট্যান্টকে সেখান থেকে পাঠিয়ে দেয়। শাওবি ভাবে হয়তো আমি ভুল ভাবছি। সেখানে ফু তো যেতে শুরু করে, তখন শাওবি ভাবে, না আমি ঠিকই ভাবছি। এখন মাত্র অ্যাসিস্ট্যান্ট গেল আর সেও এখন পেছনে পেছনে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে ফু নিশ্চয়ই তাকে পছন্দ করে, তাই ঠিক হবে যদি জলদি আমি তাকে ডিভোর্স দিয়ে দেই, সাথে তারা দুজনেই এক হতে পারে। অন্যদিকে হান ডেইজিকে এবং তার বাবাকে বলছিল, খুব শীঘ্রই একটা ইভেন্ট হতে চলেছে, সেখানে আমাদের সবার সামনে ফুকে নিচু করতে হবে।
অন্যদিকে ফু তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, আমার বন্ধুর সাথে একজনের বিজনেস ম্যারেজ হয়েছে, কিন্তু সে বর্তমানে তার ওয়াইফকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছে। কিন্তু তার ওয়াইফ সব সময় শুধুমাত্র ডিভোর্সের কথাই ভাবতে শুরু করে। এখন আমার বন্ধুর কি করা উচিত? অ্যাসিস্ট্যান্ট বলে, যদি আপনার বন্ধুর ওয়াইফের মন থেকে সে ডিভোর্সের চিন্তা ভাবনা সরাতে চায়, তাহলে সবার আগে তার ওয়াইফকে তাকে ইমপ্রেস করতে হবে। তার ওয়াইফের যা পছন্দ তা দেওয়ার মাধ্যমে বা নিজের বডি শো অফ করে তাকে ইমপ্রেস করার মাধ্যমে এরকম ভাবে আস্তে আস্তে তার ওয়াইফও তাকে ভালোবেসে ফেলবে, আর সে কখনোই ডিভোর্স চাইবে না। ফুও তখন ভেবে নিয়েছিল সে এখন শাওবিকে ইমপ্রেস করবে। তারপর আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে ফুতো এরকম ভাবে ড্রেস আপ করে নিচে চলে আসে আরও শাওবিকে ইমপ্রেস করার জন্য তার সামনেই অনেক সেক্সি ভাবে পানি খাচ্ছিল। এসব দেখার পর তো শাওবির নজরও তার দিকেই ছিল। ও তো ফুয়ের ওপর অনেক আকর্ষণ অনুভব করছিল। শাওবি তো সেখানে ফুয়ের কাছে যায় আর বলে, তুমি আমার ক্যাফেতে ইনভেস্ট করবে, এখন এই ব্যাপারে সাইন করো। ফুও তখন ইনভেস্টমেন্টের জন্য রাজি হয়ে যায় আর সাইন করে ফেলে। এখানে তো শাওবি অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর তাকে অনেক জোরে লাথি মেরে বসে, আর ফু তো একেবারে দূরে গিয়ে পড়ে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ফুকে বলছিল, হান ইচ্ছে করে ইভেন্টের কথা বলে সেখানে ফুটবল ম্যাচ রেখেছে, কারণ হান তো খুব ভালোভাবেই জানে আপনি পার্টিসিপেট করতে পারবেন না, আপনার পা ঠিক নয়। আর সেই ইভেন্টের ম্যাচের মধ্যে তো আমাদের অপোজিট কোম্পানিও আছে, আর সেখানে অনেক রিপোর্টারও আসবে। সে আসলে সবার সামনে আপনাকে অক্ষম প্রমাণ করতে চায়। ফুতো সেখানে শাওবির কথা ভাবে আর বলে, না আমিও পার্টিসিপেট করব। তারপর দেখা যায় সে ফুটবল ম্যাচের দিন চলে আসে। সেখানে সব রিপোর্টাররা ফুয়ের কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে, আপনি তো এখন হুইল চেয়ারে আছেন, তাহলে আপনি কিভাবে খেলা খেলবেন? সেখানে ফু বলে, আমার সাথে আমার ওয়াইফ আছে, আমি নিশ্চয়ই পারবো। ফু তো একাই খেলতে চাচ্ছিল, কিন্তু শাওবি জোর করায় সেও তাকে তার সাথে করে খেলতে শুরু করে, কিন্তু দুজনেই কিছুই করতে পারছিল না। ফু তো শাওবিকে বলছিল, তুমি প্লিজ একটা সাইডে চলে যাও, আমি একাই খেলতে পারবো, তোমার কারণে আমিও ব্যথা পাচ্ছি। শাওবি তো ভাবছিল, আমাকে আমার হাজবেন্ড কতই না ভালোবাসে, আমার ব্যথাকে নিজের ব্যথা বলছে, কিন্তু ও তো জানে না তার ব্যথায় সত্যিই সে ব্যথা পায়। দেখা যায় তারপর শাওবি তো সরে যায় আর ফু সেখানে নিজের দমে খেলতে শুরু করে, আর ফু তো সেখানে অনেক ভালো গোলকিপিং করছিল। আর হান তো এই সব কিছু দেখে একেবারেই সহ্য করতে পারছিল না। হান তো সেখানে রেগে যায়, আরও ভেবেছিল এখন সে ফুটবল একেবারেই শাওবির মাথার উপরে ফেলবে। আর ও যখন শাওবিকে আঘাত করতেই যাবে, সেখানে ফু তো হঠাৎ করে উঠে দাঁড়ায়। শাওবি তো অবাক হয়ে যায়। ফু যখন পড়ে যাবে, শাওবি তাড়াতাড়ি করে তার কাছে চলে যায় আর তাকে ধরে ফেলে। শাওবি তো সেখানে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, মানে এখন একটা চান্স আছে, ও ঠিক হতে পারে। আর হানের প্ল্যান তো এবারও চপাট হয়ে যায়। শাওবির তো সেখানে খুশির কোনো ঠিকানাই ছিল না। ফুকে বাঁচানোর চক্করে শাওবি পায়ে অনেক ব্যথা পেয়েছিল। বাড়িতে আসার পর ফু তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এই চক্করে দুজনেই অনেক বেশি কাছে চলে আসে, আর সেখানে শাওবি তাকে কিস করতে চাচ্ছিল, কিন্তু ফু ভাবছিল, কিন্তু শাওবি এখন আমাকে ডিভোর্স দিতে চায়। তারপরে ও তার আঙুল তার ঠোঁটের মধ্যে রেখে তাকে কিস করে। আর তারপর তো ফু চলে যায়, আর এখানে শাওবি তো অনেক ব্লাশ করছিল আর অনেক বেশি লজ্জা পায়। অন্যদিকে ফু ভাবছিল, আমি শাওবির প্রতি এত অ্যাটাচ হলে চলবে না, কারণ সে যে কোনো সময় আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারে। শাওবিরও অধিকার আছে তার জীবনটাকে স্বাধীনভাবে বাঁচার। অন্যদিকে শাওবির মাথায় তো অন্য বুদ্ধি চলছিল। ও ভাবে ও তার হাজবেন্ডকে হুইল চেয়ার থেকে উঠাবে আর একেবারে হিরোইনের মতো কিস করবে। শাওবি তো চায় সেরকম করার জন্য, কিন্তু সে তার হাজবেন্ডের ওয়েট একেবারেই সামলাতে পারে না, আর তারা দুজনেই নিচে পড়ে যায়। আর সেখানে যখন অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যাবে, ফু আগেই তার ঠোঁটের মধ্যে হাত রেখে ফেলে। অন্যদিকে শাওবি ফুয়ের কাছে যাওয়ার জন্য আরেকটা প্ল্যানিং করে, যেটা ছিল ডিনারের প্ল্যান। শাওবি তো সেখানে ইচ্ছে করে অনেক বেশি ড্রিঙ্ক করে, আর সে যখন তার হাজবেন্ডের উপরে বসতেই যাবে, তার হাজবেন্ড তো সরে যায়। আর এই চক্করে তো শাওবি নিচে পড়ে যায়। ও তো অনেক বেশি ব্যথা পায়, তার সাথে সাথে ফুও। তারপর তো ফুয়ের কাছে যাওয়ার জন্য ও আরেকটা প্ল্যানিং করে, যেখানে দুজনেই ভূতের মুভি দেখার জন্য বসেছিল। শাওবি ফুকে বলছিল, তুমি একদমই ভয় পাবে না, আমি তোমার পাশেই আছি। শাওবি তো সেখানে ভয় পাওয়ার ড্রামা করেছিল আর তাকে হাক করেছিল, কিন্তু সে যখন ফুকে কিস করতে যাবে, তার আগেই ফু সেখান থেকে সরে যায়। আর এই চক্করে তার প্ল্যানিং আবারও নষ্ট হয়ে যায়। শাওবির শাশুড়ি আবার এই সব কিছুই দেখছিল। ও ভাবে নিশ্চয়ই তার ছেলের মধ্যে কোনো সমস্যা আছে, তাই সে একেবারে সকাল সকাল উঠে যায় আর তার ছেলের জন্য একেবারে টনিক স্যুপ বানায়। শাওবি তো সকাল সকাল কিচেনে অনেক ভয়ানক রূপ নিয়ে আসে। এসব দেখার পর তার শাশুড়ি ভুলক্রমে সেখানে টনিকে পাউডার একটু বেশি ঢেলে দেয়। আর শাওবি তার শাশুড়িকে বলছিল, আমি সবকিছু দেখে ফেলেছি। তারপর দেখা যায় সে স্যুপ নিয়ে শাওবি তার টেবিলের নিচে চলে যায় তাকে খাওয়ানোর জন্য।
ফুতো শাওবিকে বলছিল তুমি এটা টেবিলে রাখো, আমি খেয়ে নিব। কিন্তু শাওবি তো সেখানে তাকে জোর করে সেটা খাওয়ানোর চেষ্টা করে। তার আর বুঝতে বাকি থাকে না নিশ্চয়ই এটার মধ্যে কিছু মেশানো আছে। ফু তাই অভিনয় করতে শুরু করে, আমার পায়ে অনেক বেশি ব্যথা করেছে। শাওবি তখন তার পা চেক করতে শুরু করে, আর এই সুযোগে সে তার স্যুপ একটা জায়গায় ফেলে দেয় আর এরকম অভিনয় করে সে স্যুপ খেয়ে নিয়েছে। সেখানে শাওবি তো তার কোলে বসে পড়ে আর তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু ফু তো দূরে সরে যাচ্ছিল। সেখানে শাওবি বলে, আমি তোমাকে এত পছন্দ করি, কিন্তু তুমি কেন আমাকে একেবারেই পছন্দ করো না? সেখানে ফু ভাবছিল এর মানে সে ভেবে নিয়েছে সে আমাকে আর ডিভোর্স দিবে না। ফু তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর তার সাথে নাইট স্পেন্ড করে। অন্যদিকে সকালে ওঠার পর দুজনেই তো একে অপরের সাথে ঝগড়া শুরু করে দেয়। ও তো রেখে তার ক্যাফেতে আসে আর সেখানে ফুয়ের যে ছবি ছিল সেটাও ছিঁড়ে ফেলে দেয়। অন্যদিকে শাওবির কাছে তার বোন ডেইজি চলে আসে আর বলে, মনে হচ্ছে বিয়েতে তুমি অনেক বেশি স্ট্রাগল করছো। শাওবি বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার হতে হতে না হওয়া হাজব্যান্ডের সাথে। সেখানে ডেইজি বলে, আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, আমরা আবার আমাদের একে অপরের জায়গায় চলে আসি। সেখানে শাওবি বলে, হ্যাঁ বোন, তুমি তো আমাকে নিয়ে অনেক চিন্তা করো আর আমাকে বোকা মনে করো। তুমি কি মনে করো আমি কি বুঝতে পারছি না তুমি এখন আবার কেন ফুকে বিয়ে করতে চাও? কারণ তুমি তো এখন জানতে পেরে গেছো ফুয়ের পা ঠিক হয়ে যেতে পারে আর সেই তো এখন কোম্পানি টেক ওভার করে নিয়েছে। আমি সবই বুঝতে পারছি, তোমরা বাপ মেয়ে একসাথে মিলে আছো, তোমরা তো নিজের লাভের ব্যাপারে চিন্তা করেই সময় পাও না, আবার অন্য মানুষের লাভের কথা চিন্তা করবে। অন্যদিকে ডেইজি তো ফুয়ের অফিসের বাইরে ছিল। ফু তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, সে ড্রাইভারকে এখানে নিয়ে আসো, যার কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কারণ সে ড্রাইভারকে আনলেই তারা খোঁজ নিতে পারবে এসব কিছুর পেছনে কে ছিল। ডেইজি গিয়ে সব কিছু আবার হানকে বলে দেয়। হান সে ড্রাইভারকে কল করে আর ভয় দেখাচ্ছিল, তুমি যদি কিছু বলো তোমার জীবন আর তোমার ফ্যামিলির জীবন আমার হাতে, আমি তোমাদের কাউকেই ছাড়বো না। হান তো সেখানে ডেইজিকে থ্যাংক ইউ জানাচ্ছিল। আসলে ডেইজি তো কাউকে ভালোবাসে না, যেখানে সে লাভ পাবে সে সেখানেই যাবে। অন্যদিকে শাওবির শাশুড়ি কিন্তু আগেই জানতো ডেইজির সাথে ফুয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে শাওবির সাথে তার বিয়ে হয়েছে। শাওবি বাড়িতে গেলে তার শাশুড়ি বলে, তোমার জন্য আমার কাছে সারপ্রাইজ আছে। আর সে অনেকগুলো মেল মডেলকে সেখানে ডাকে। তাকে তার শাশুড়ি বলছিল, তুমি তোমার জীবনকে নিজের মতো এনজয় করতে পারো। এত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেকে দেখার পর তো শাওবির নাক থেকে রক্ত পড়তে শুরু করে। আর ঠিক সেরকমই আবার ফুয়ের সাথেও হয়। সেখানে অ্যাসিস্ট্যান্টও তার বসকে বলছিল, বস আপনার বাড়িতে অনেকগুলো মেল মডেল এসেছে আপনার ওয়াইফকে ডেট করার জন্য। এই কথা শোনার পরই তো সে দৌড়ে একেবারে বাড়িতে চলে যায়। আর সেখানে ফু এত বেশি রেগেছিল ও যে হাঁটতে শুরু করেছে ও নিজেই খেয়াল করেনি। আঙ্কেল তো অবাক হয়ে যায় আর বলে, বস আপনি ফাইনালি উঠে দাঁড়িয়েছেন। কিন্তু ফু তো সেখানে আবার হুইল চেয়ারে বসে পড়ে, মানে হয়তো সে ঠিক হয়ে গেছে, কাউকে জানাতে চাচ্ছে না। ও তো সার্ভেন্টকে বলে, আমি 1-2 কদমের বেশি চলতে পারি না। অন্যদিকে দেখা যায় শাওবি তো সব মেল মডেলকে ধরে ধরে দেখছিল। ফুতো ভেতরে আসার পর ভাবছিল, এখন তো আমি চলে এসেছি, এখন হয়তো শাওবি সবাইকে তাড়িয়ে দিবে। কিন্তু সেখানে শাওবি ফুকে বলে, আমি কোনো ভুল কিছু করছি না, তুমি তো আমাকে পছন্দই করো না, আর এখানে আমার টাইপের অনেক ছেলে আছে। কিন্তু ফুতো রেগে মেগে সবাইকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর ফুতো আয়নার সামনে দাঁড়িয়েছিল আর ভাবছিল, আমি কিভাবে শাওবির টাইপের হতে পারবো। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই, সে ওই ড্রাইভারের সাথে একটা গাড়িতে ছিল আর সামনে সেখানে ফুয়ের গাড়িও ছিল। সেখানে দুইটা গাড়ি তো ব্রিজের উপরে ছিল। সে ড্রাইভার এবং হানের প্ল্যানিং ছিল তারা ফুয়ের গাড়ি ব্রিজ থেকে ফেলে দিবে, কারণ এখান থেকে যদি ফু একবার পড়ে তাহলে সে কোনোভাবেই বাঁচতে পারবে না। আর তারা সুযোগ পাওয়ার সাথে সাথেই সে কাজটাই করে ফেলে। অন্যদিকে আমাদের শাওবিকে দেখানো হয় যার হার্টে অনেক বেশি ব্যথা করছিল, তার কাছে আঙ্কেল আসে আর সে শাওবিকে ফুয়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলে। শাওবি তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়। সেখানে নার্স বলে সে পার্সন ইমার্জেন্সি রুমে আছে। শাওবি তো বাইরে বসে অনেক কান্না করছিল আর তার অনেক বেশি আফসোস হচ্ছিল, সে তার ফিলিংসের ব্যাপারে ফুকে কিছুই বলতে পারলো না। ততক্ষণে সাইড থেকে ফু তার কাছে আসে আর বলে, তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি কান্না করছো? শাওবি তো খুশি হয়ে তার পা ধরে কান্না করতে শুরু করে। সেখানে ফু তাকে সারপ্রাইজ দেয়, তার পা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। শাওবি তো সেই জায়গায় ডাবল হ্যাপি হয়ে যায়। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি ফু আগেই বুঝতে পেরেছিল এরকম কিছু হতে পারে, তাই ও গাড়িতে অন্য কাউকে পাঠিয়ে দিয়েছিল তার পরিবর্তে। আর হান তো এই ব্যাপারে কিছুই জানতো না। আর যে ব্যক্তি গাড়ির ভেতরে ছিল তার সেফটির ব্যবস্থা আগেই করা হয়েছিল, তাই সেই লোকটাও এখন সেফ আছে।
ফু তারপর একেবারে ঠিকঠাকভাবে চলে যায় হানের কাছে। হান তো ফুকে দেখার পর পুরাই শকড হয়ে যায়, কারণ এসব কিছু করার চক্করে তারই তো অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল আর তার পা পুরাই নষ্ট হয়ে গেছে। মানে ও ফুয়ের সাথে খারাপ করতে চেয়েছিল, কিন্তু ঘুরে ফিরে সবকিছু তার সাথেই হলো। সেখানে হান তো বলছিল আমি নিশ্চয়ই ঠিক হয়ে যাব, কিন্তু সেখানে ফু বলে তুমি কখনোই ঠিক হতে পারবে না। তাছাড়া তুমি আমার মার্ডার করার চেষ্টা করেছো, তুমি এরকম অবস্থায় জেলে থাকবে। অলরেডি আমি সব প্রমাণ পুলিশের কাছে দিয়ে দিয়েছি, কিন্তু এখানে সবকিছু ঠিক হয় না। শাওবিকে তার বোন ডেইজি কিডন্যাপ করে ফেলে। ফু বারবার শাওবিকে কল করার পরেও শাওবি কল ধরছিল না, তাই সে তো অনেক চিন্তায় পড়ে যায়। অন্যদিকে শাওবিকে বেঁধে রাখা হয়েছিল, ও তার হাত খোলার অনেক চেষ্টা করে, আর এতেও তার হাতেও ব্যথা পাচ্ছিল, যা ফুও ফিল করতে পারে। তাই ও তার লোকেশন ট্র্যাক করে আর সেই জায়গায় পৌঁছে যায় তাকে বাঁচাতে। ও তো সেখানে পুলিশকেও নিয়ে যায়, সেখানে তো ডেইজি কিছুই করতে পারে না আর তাকে পুলিশে ধরে নিয়ে যায়। শাওবি তো অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানতে পারলে আমি এখানে আছি। ফু বলে তোমার ফোন একদমই লাগছিল না, তাই আমি তোমার ফোন ট্র্যাক করেছি। তারপরে সিনে দেখানো হয় শাওবি আবারও গোসল করছিল, আর সেখানে সবকিছু আমাদের হিরো ফিল করতে পারছিল। ফুয়ের তো এরকম লাগতে শুরু করে শাওবি তাকে টাচ করছে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট তো অবাক হয়ে যায় আর ভাবছিল আমার বসের আবার কি হলো, সে আবার সত্যি আমাকে পছন্দ করে না তো। সেখানে অ্যাসিস্ট্যান্ট তো বলতে শুরু করে কালকে সকালে সবার আগে এসে আমি রেজিগনেশন লেটার দিব, আরও তো পালিয়ে যায়। অন্যদিকে ফু তো নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, ও একেবারে শাওবির কাছে চলে যায় এবং তার সাথে রোমান্স করে। তারপর আমাদের কিছু মাস পরে সিন দেখানো হয় যেখানে শাওবি বাচ্চা ডেলিভারি করেছিল। সেখানে শাওবি এবং ফু তারা দুজনেই তো অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল। সেখানে শাওবি তো ফুকে বলছিল আমার ব্যথা হচ্ছে, এই কারণে আমি চিল্লাচ্ছি, কিন্তু তোমার কি হয়েছে। ফু সেখানে কিভাবে শাওবিকে বলবে তার ব্যথা সেও অনুভব করতে পারছে। তারা একে অপরকে কিস করার পরেও আগের সবকিছু আগের মতোই আছে। তারপর দেখা যায় তারা দুজনেই একে অপরের বেবির সাথে ছিল। শাওবি তো সেখানে ফুকে আরেকটা বেবি বয়ের কথা বলছিল, যে কথা শোনার পর ফু তো পুরাই অবাক হয়ে যায়। আরও তো ভয় বারবার না না করছিল, কারণ স্বাভাবিক যদি আরেকটা বাচ্চার জন্ম দেয় তারও তো সেই কষ্টই হবে। এভাবে হাসি খুশিভাবে দুজনের পরিবার অনেক বেশি হ্যাপি ছিল। আর সেখানে তার শাশুড়ি এসে বাচ্চাদেরকে সামলাতে শুরু করে। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।